This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জাল পাসপোর্ট কাণ্ড এবং জাল পাসপোর্ট কাণ্ডের জাল কতদূর ছড়িয়েছে তা আমরা কেউই জানি না। এই জায়গায় দাঁড়িয়ে মনোজ কিছুদিন আগে যাকে গ্রেফতার করা হয়েছিল তাকে জিজ্ঞাসাবাদ করে কলকাতা পুলিশ আরও একজনকে গ্রেফতার করেছে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে চলে যাব আমাদের প্রতিনিধি সুপ্রিয়র কাছে। সুপ্রিয়, যাকে গ্রেফতার করা হয়েছে তার সম্পর্কে আর কি তথ্য সামনে আসছে? চয়নিকা, দেখো, তুমি যে মনোজ গুপ্তার নাম বললে তাকে কিন্তু দিন কয়েক আগে উত্তর 24 পরগনার দত্তপুকুরে এসে গা ধাক্কা দিয়েছিল, সেখান থেকে কলকাতা পুলিশের গোয়েন্দারা গ্রেপ্তার করেছিল। মনোজের পর তার আরও একজন সহযোগী বা অ্যাসোসিয়েট উত্তর 24 পরগনার পর এবার নদিয়া জেলা, এই নদিয়া জেলার নামও কিন্তু আমরা এর আগেও বলেছিলাম, নদিয়ার মদনপুর থেকে ধীরেন ঘোষ নামের এক ব্যক্তি, তাকে কিন্তু এই পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করেছে। এবং এই ধীরেন ঘোষের সঙ্গে একদিকে যেমন মনোজ গুপ্তার যোগাযোগ ছিল, তার পাশাপাশি ইতিপূর্বে বারাসাত থেকে যে সমরেশ বিশ্বাস অন্যতম মাস্টার মাইন্ড, সেই সমরেশের সঙ্গেও রীতিমতো যোগাযোগ ছিল, এমনটাই তদন্তকারীদের তরফ থেকে আমরা জানতে পারছি। তার পাশাপাশি এই ধীরেন ঘোষের মূলত যে কাজ ছিল, যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, যে নদিয়ার যে সীমান্ত লাগোয়া এলাকা রয়েছে সেই এলাকা থেকে মূলত বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে সীমান্ত পার করে ভারতে নিয়ে আসতেন এই ধীরেন ঘোষ, এবং তার পরবর্তীতে কখনো মনোজ গুপ্তা বা কখনো সমরেশ বিশ্বাস এদের কাছে পৌঁছে দেওয়া হতো সেই সমস্ত বাংলাদেশি নাগরিকদের এই ভুয়ো বা জাল নথিপত্র তৈরি করার জন্য, বা সেই সমস্ত নথিপত্র ব্যবহার করে জাল ভারতীয় পাসপোর্ট তৈরি করার জন্য। গতকাল গভীর রাতে এই মদনপুরে ধীরেন ঘোষের বাড়িতে, যে বাড়িতে তিনি ভাড়া থাকতেন, সেখানে অভিযান চালিয়ে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার যেমন করেছেন, তার পাশাপাশি তার কাছ থেকেও কিন্তু বেশ কিছু আধার কার্ড, ভোটার কার্ড সংক্রান্ত নথিপত্র বাজেয়াপ্ত হয়েছে, এমনটাও আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। কিছুক্ষণ আগেই এই ধীরেন ঘোষকে গ্রেপ্তার করার পর তাকে আলিপুর আদালতে নিয়ে আসা হয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে তোলা হবে, এবং আদালতে পেশ করার পর পুলিশের তরফ থেকে তাকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। তার কারণ শুধুমাত্র মনোজ গুপ্তাকে জিজ্ঞাসাবাদ করে নির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই যে তাকে গ্রেপ্তার করা হয়েছে তা কিন্তু নয়। তদন্তকারীরা এখন যেটা জানতে চাইছেন যে কতদিন ধরে সে এই র্যাকেটের সঙ্গে যুক্ত রয়েছে, কত বাংলাদেশিদের সে অবৈধভাবে সীমান্ত পার করে নিয়ে এসেছিল, এবং তার কাছ থেকে যে সমস্ত নথিপত্রগুলো, যে আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ডের মতো নথিপত্র উদ্ধার হয়েছে, সেগুলো তিনি কেন তার কাছে রেখে দিয়েছিলেন, সেগুলো রাখার উদ্দেশ্য কী ছিল, এ ধরনের আরও বেশ কিছু তথ্য জানার জন্যই কিন্তু তাকে আজকে আদালতে তোলার পর পুলিশের তরফ থেকে হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে। চয়নিকা, আপাতত তোমাকে ধন্যবাদ। সুপ্রিয়, আমাদের সামনে যে তথ্য তুলে ধরলেন তা হলো ধীরেন ঘোষ অর্থাৎ পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে এখনো পর্যন্ত 8 জনকে গ্রেফতার করা হলো। একেবারেই, এবং এই পাসপোর্ট জালিয়াতি এবং জাল পাসপোর্ট নিয়ে বাংলাদেশিদের অনুপ্রবেশ, শুধু তাই নয়, এই বাংলাদেশিদের খুঁজতে বাংলাভাষী নিয়োগের পথে দিল্লি। তার কারণ ফের বাংলাদেশ সেল চালু করতে চলেছে দিল্লি পুলিশ। প্রত্যেক সেলে থাকবেন 5 থেকে 10 জন বাংলাভাষী বলা ভালো পুলিশ আধিকারিক। আমার সহকর্মী জ্যোতির্ময় এর মুহূর্তে রয়েছে। জ্যোতির্ময়, ফের শব্দটা আমি কনসিয়াসলি ব্যবহার করলাম, তার কারণ 2020 সালে এরকম একটা সেল তৈরি করা হয়েছিল যেখানে বাংলাভাষীদের নিয়োগ করা হয়েছিল, তারা এই ধরনের কাজ করতেন। পরিস্থিতির জন্য ইনঅ্যাক্টিভ হয়ে যাওয়া সেলকে আবার অ্যাক্টিভ করা হলো। কিভাবে অ্যাক্টিভ করা হবে, কিভাবে রিক্রুটমেন্ট হবে? দেখো, গত 10 ডিসেম্বর দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা তিনি নির্দেশ দিয়েছেন যে দিল্লিতে বাংলাদেশি অনুপ্রবেশকারী কারা বসবাস করছেন তাদেরকে চিহ্নিত করতে হবে। ভ্যালিড পাসপোর্ট বা ভিসা শেষ হয়ে যাওয়ার পরও কারা থেকে যাচ্ছে বা কারা জাল নথি বানিয়ে, জাল পরিচয়পত্র বানিয়ে কারা এখানে থাকছে তাদের চিহ্নিত করতে হবে এবং তাদের দেশে ডিপোর্ট করতে হবে। ইতিমধ্যেই দিল্লি জুড়ে বিভিন্ন জায়গাতে প্রায় 6000 লোকের পরিচয়পত্র খতিয়ে দেখা হয়েছে। এরপরে 2000 সালে যে সেল তৈরি হয়েছিল, দিল্লির তৎকালীন পুলিশ কমিশনার অজয় রাজ শর্মা তিনি একটি সেল তৈরি করেছিলেন যা বাংলাদেশ সেল নামে পরিচিত ছিল, এবং তাদের কাজ ছিল বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা এবং এখান থেকে ডিপোর্ট করা। এবং যেহেতু প্রয়োজন ছিল না তাই সেই সেল সম্পূর্ণভাবে ডিফাঙ্ক্ট হয়ে গেছিল, আবারও নতুন করে সেই সেল তৈরি করা হচ্ছে। দিল্লির প্রত্যেকটা যে পুলিশ জেলা রয়েছে, পুলিশ ডিস্ট্রিক্ট রয়েছে, সেখানে 5 থেকে 10 জন করে অফিসার থাকবেন। তার মধ্যে বাংলাভাষীর সংখ্যা বেশি থাকবে। তাদের কাজ হবে যেখানে বাংলাভাষীরা বেশি বসবাস করেন সেই জায়গাতে একেবারে ছদ্মবেশে ঘুরে বেড়ানো, সেখান থেকে ইনফরমেশন কালেক্ট করা যে কারা এদের মধ্যে বাংলাদেশি রয়েছেন, সেই জায়গাগুলিতে সিসিটিভি মনিটরিং করা, এবং যেখানে বাংলা থেকে আসা পরিযায়ী শ্রমিক বেশি কাজ করছেন সেই জায়গার উপরও নজরদারি চালানো, এবং সেই ইনফরমেশন আইবির হাতে তুলে দেওয়া বা আইবির কাছ থেকেও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে ইনফরমেশন নেওয়া, এবং তার পরবর্তী ক্ষেত্রে FRRO-কে কাজে লাগিয়ে তাদেরকে চিহ্নিত করে অ্যারেস্ট করে তাদেরকে ডিপোর্ট করার প্রক্রিয়া চালানো হবে, এবং সেই জন্যই এই বাংলাদেশ সেলকে কাজে লাগানো হবে। বেশ, আমি এক্ষেত্রে জ্যোতির্ময় জানতে চাইবো যে যেহেতু এই মুহূর্তে পরিস্থিতি যথেষ্ট সংবেদনশীল, নতুন করে বলার অপেক্ষা রাখে না, এখনো কি কোনো রকম হদিশ বা এখনো ইঙ্গিত পাওয়া গিয়েছে যে কবে থেকে এই সেল সক্রিয়
সক্রিয়ভাবে কাজ করতে শুরু করবে? দেখো, এটা একটি পরিকল্পনার পর্যায়ে রয়েছে। ইতিমধ্যেই 15 থেকে 20 জনকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে এবং লাগাতার এই কাজ চলছে। আমরা এর আগেও জানিয়েছি যে এখানকার বিভিন্ন বাঙালি অধ্যুষিত এলাকাগুলিতে লাগাতার পরিচয়পত্র খতিয়ে দেখা হচ্ছে। তাদের মধ্যে যাদেরকে সন্দেহ করা হচ্ছে যে এরা আদৌ পশ্চিমবঙ্গ থেকে এসেছেন কিনা, সেখানে দিল্লি পুলিশের একটি স্পেশাল টিম গিয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের সহযোগিতা নিয়ে যৌথভাবে তারা সেই জায়গাগুলিতে সার্ভে চালাচ্ছে, অর্থাৎ সেখানে ডকুমেন্টস খতিয়ে দেখা হচ্ছে রীতিমতো। বুঝতে পেরেছি জ্যোতির্ময়, অর্থাৎ এই সার্ভেটা চালাতে আরো সুবিধা হবে যদি বাংলা ভাষা জানা, বলতে পারা, বুঝতে পারা এবং ডায়ালেক্ট আলাদা করতে পারা এরকম বাংলা ভাষীদের রিক্রুট করা হয়, যে কারণে এই সেলকে নতুন করে আবারও অ্যাক্টিভ করা হচ্ছে। ধন্যবাদ জ্যোতির্ময়, ধন্যবাদ। আনসারুল্লাহ বাংলা টিম খবরের শিরোনামে একাধিকবার এই নামটা উঠে এসেছে, যাদেরকে আমরা সংক্ষেপে বলছি এবিটি। এবং আপনারা জানেন যে সাজিবুল এবং মুস্তাকিম এই দুজনকে গ্রেফতার করা হয়েছিল এবং সাজিবুলকে গ্রেফতার করার পর তার কাছ থেকে একটি ডায়েরি উদ্ধার করা হয়েছে, যে ডায়েরিতে এমন কিছু সাংকেতিক ভাষায় লেখা আছে যেটা পড়ে আরও কিছু তথ্য পাওয়া যাবে বলেই মনে করছেন গোয়েন্দারা। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সিজার মণ্ডল। সিজার, একটা বিষয় খুব স্পষ্ট করে জানতে চাইবো যে এই যে জাল ছড়িয়েছে তাতে এক একজনের কাছ থেকে এক এক ধরনের তথ্য সামনে আসে। এই সাজিবুল যার কথা আমরা বলছি, যার ডায়েরি পাওয়া গেছে, সেই ডায়েরিতে ঠিক কী রয়েছে বলে অনুমান করা হচ্ছে? দেখো, এখনো প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে আরবি বা উর্দুতে লেখা একটা ডায়েরি এবং সেখানে বেশ কিছু কোড ব্যবহার করা হয়েছে, সাংকেতিক ভাষা ব্যবহার করা হয়েছে এবং দাওয়াত শব্দটা বারবার আসছে। অর্থাৎ তাদের অর্গানাইজেশনের প্রাথমিক যে নিয়োগ, সেই পর্যায়ে কাদেরকে নিয়োগ করা হয়েছিল সেই ধরনের তথ্য সামনে আসছে। এবং সেই সঙ্গে সঙ্গে যেটা গোয়েন্দারা মনে করছেন যে এই সংগঠন কোথায় কোথায় বিস্তার করেছিল অসম এবং বাংলায়, কাদের কাদের সঙ্গে এই সংগঠনের যোগাযোগ ছিল, অর্থাৎ সাজিবুল হোক বা সাদরাদি হোক, এদের কোথায় যোগাযোগ ছিল এবং তার পরবর্তীতে পরিকল্পনা কী ছিল, সেই সমস্ত তথ্য এই কোডগুলোকে ডিকোড করলে জানা সম্ভব। এবং সেই জায়গায় একদিকে যেমন আরবি বা উর্দু বিশেষজ্ঞদেরও যোগাযোগ করা হচ্ছে, কিন্তু তাদের যোগাযোগ করলেও যেহেতু সাংকেতিক ভাষায় লেখা, সেই সংকেতটাকে যতক্ষণ না ভাঙা সম্ভব হচ্ছে, ডিকোড করা সম্ভব হচ্ছে, ততক্ষণ কিন্তু সেটাকে জানা সম্ভব হচ্ছে না। এবং সেই জায়গা থেকে মনে করা হচ্ছে এই ডায়েরিটা, এই গোটা যে মডিউলটা রয়েছে অসম এবং বাংলা এবং কেরলে যেটা বিস্তৃতি রয়েছে, সেটার অনেক কানেকশানই পাওয়া যেতে পারে এই ডায়েরি থেকে। আচ্ছা, তুমি তো প্রথম থেকেই গোটা বিষয়টা কেস স্টাডি করছো, তো সেখানে দাঁড়িয়ে একটা বিষয় জানতে চাইবো যে এখনো পর্যন্ত অসম এসটিএফ যাদেরকে গ্রেফতার করেছে, অসম, বাংলা বিভিন্ন জায়গায় তাদের যোগ পাওয়া গেছে, তারা সেখান থেকে মডিউল পরিচালনা করতো। আর কোনো তথ্য, মানে আর অন্য কোনো রাজ্যে এদের কোনো মডিউল রয়েছে কিনা, তারা অন্য কোনো জায়গায় অ্যাক্টিভলি কাজ করতো কিনা, সেই ব্যাপারে কি কোনো তথ্য সামনে আসছে? দেখো, সেই তথ্য বের করারই চেষ্টা করছেন এবং কোথাও মনে করছেন গোয়েন্দারা এইগুলোকে ডিকোড করলে, এই যে বারবার প্রশ্ন উঠছে যে এরা অস্ত্র প্রশিক্ষণ নিয়েছে, এরা বিস্ফোরক জোগাড় করার চেষ্টা করেছিল, তাদের নির্দিষ্ট কিছু পরিকল্পনা ছিল, তাহলে এই নথিগুলো যদি ডিকোড করা যায় তাহলে এটা পরিষ্কার হবে যে কতটা আদৌ তারা তৈরি হতে পেরেছে, তাদের এক্সাক্ট পরিকল্পনাটা কী ছিল। তাহলে অনেকাংশেই এই মডিউলগুলোকে নিউট্রালাইজ করার ক্ষেত্রে বা নিষ্ক্রিয় করতে সেটা সাহায্য করবে। ধন্যবাদ সিজার। সিজার, আমাদের যেমনটা জানালেন যে বাংলা এবং অসম মূলত সেখান থেকেই মডিউল তারা এইভাবে পরিচালনা করতো, এবিটি যে মডিউলের কথা আমরা বলছি, এবং তাদের থেকে যে ডায়েরি পাওয়া গেছে, সাজিবুলের থেকে যে ডায়েরি পাওয়া গেছে, সেখানে দাওয়াত কথাটা বারবার উল্লেখ করা হয়েছে এবং সাংকেতিক ভাষায় সেখানে যা যা লেখা ছিল সেটা যদি ডিকোড করা সম্ভব হয় তাহলে আগামী দিনে আরও অনেক তথ্যই সামনে আসবে। একদমই তাই চয়নিকা, তুমি মডিউলের কথা বলছিলে, আমি মডেলের কথা বলবো, তার কারণ তারা নানাবিধ মডেল ব্যবহার করছে। এরকমই একটা মডেল হচ্ছে আধার কার্ড। সে আধার কার্ডে মুস্তাকিন, যে মুস্তাকিনের আধার কার্ডে তার লিঙ্গ পরিচয়ের জায়গায় ফিমেল লেখা আছে, অর্থাৎ তার আগে কয়েকদিন আগেই জঙ্গি যোগে গ্রেফতার করা হয় এই সাজিবুল ইসলামের বন্ধু মুস্তাকিনকে, আপনারা জানেন। তদন্তে এই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে যে আধার কার্ড ব্যবহৃত, দেখুন সেই ছবি আমরা দেখাচ্ছি, কিছুক্ষণ আগেও সেই ছবি দেখাচ্ছিলাম, সে আধার কার্ডে মুস্তাকিনের যে লিঙ্গ পরিচয় সেখানে ফিমেল লেখা, অর্থাৎ এরকম ভুয়ো আধার কার্ড ব্যবহার করে অনেকটা ঘাবড়ে দিয়ে মানুষজনকে তারা এই জঙ্গি জাল ছড়াচ্ছিল। এখনও সেই জঙ্গি জাল ধরার জন্য মরিয়া হয়ে আছেন তদন্তকারী আধিকারিকরা। বাংলাদেশে ধর্মীয় স্থানে একের পর এক হামলার ঘটনা আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। কখনো মৌলবাদীরা একেবারে নির্মম নির্যাতন চালিয়ে ঝুলিয়ে দিয়েছে, তো কখনো দেখা গেছে ধর্মীয় স্থানে গিয়ে তারা হামলা চালিয়েছে। এইরকমই বর্ষবরণের রাতে এক টুকরো ছবি উঠে এলো। আরও বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমার প্রতিনিধি সুমন কল্যাণ। সুমন কল্যাণের কাছে যাব। সুমন কল্যাণের কাছে যাবার আগে আপনাদের আরও একবার আপডেট দিয়ে রাখতে চাইবো যে গতকাল রাতে, অর্থাৎ বর্ষবরণের রাতেও কিন্তু আবার আরও এক টুকরো নির্মম ছবি উঠে এলো
বাংলাদেশে, সেখানে ধর্মীয় স্থানে হামলা চালানোর ঘটনা উঠছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ। সুমন, কি তথ্য আসছে সামনে? দেখো, বর্ষর শেষের দিনও খুনের ঘটনা ঘটেছিল। একজন সনাতনীকে মেরে তাকে ধর্মান্তরিত করতে না পারার কারণে তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। আর আজকে বর্ষবরণের শুরুর দিন, অর্থাৎ 2025-এর শুরু, আজকে সকালেই কিন্তু এই সিলেটের এই গৌরাঙ্গ মন্দিরে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে সনাতনীদের এই ধর্মীয় স্থান, এবং এখানে যেভাবে লুটতরাজ চালিয়েছে কট্টর মৌলবাদীরা, তাতে স্পষ্ট। সম্ভবত আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সুমন, আপাতত তোমাকে ধন্যবাদ জানাই। সুমন, যে তথ্য আমাদের সামনে তুলে ধরছিলেন তা হচ্ছে বর্ষবরণের রাতে আবারও ধর্মীয় স্থলে হামলার ঘটনা ঘটল বাংলাদেশে। একেবারে বাংলাদেশের আরও একটা আপডেট দর্শকদের দেবো। আপনারা জানেন যে চিন্ময় কৃষ্ণ প্রভুর আগামীকাল তার জামিন মামলার শুনানি রয়েছে, এবং সম্ভবত যেতে পারছেন না রবীন্দ্র ঘোষ, তার আইনজীবী। তার কারণ তিনি অসুস্থ। এই মুহূর্তে তাকে SSKM-এ ভর্তি করা হয়েছে, কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়েছে তাকে। আরও বেশ কিছুদিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আমার সহকর্মী সৌরভের থাকার কথা, কিন্তু এই মুহূর্তে একটা আপডেট আপনাদের দিয়ে রাখি যে শুনানি ঘিরে আশঙ্কা এবং উদ্বেগের মধ্যেই 25 জন আইনজীবীর একটা প্যানেল তৈরি হয়েছে। কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস তিনি কি বলেছেন একবার শোনাবো আপনাদের। উনি 20-25 জনের একটা টিম ওখানে অর্গানাইজ করেছেন চিটগঙ্গে, যারা শুনানিটা করবে। কিন্তু আমরা জানি কি লাস্ট দুবার যখন শুনানি হয়েছিল অনেক হুমকি দেওয়া হচ্ছিল, আর বলা হয়েছিল কি আমরা হাত পাও ভেঙে দেব যে লড়তে আসবে। তো এটা নিয়ে তো চিন্তা আছে, আশঙ্কা আছে। আজকে আমরাও এটাও দেখলাম কি ইসকনকে নিয়ে ওখানে একটা ইন্টেলিজেন্স ব্যুরো কিছু ডিটেলস ছড়িয়েছে, যেখানে বলা হয়েছে কি ইসকনের 201 অ্যাকাউন্টে 250 কোটি টাকা পাওয়া গেছে। এরকম ওরা ইসকনকেও নিয়ে এরকম বিভ্রান্তি ছড়াচ্ছে, এটা খুব আশ্চর্যের কথা। আমরা এটাই আশা করি আর এটাই প্রার্থনা করি কি চিন্ময় কৃষ্ণ প্রভু ওনার কালকে যেটা শুনানিটা হবে ওটা সঠিকভাবে হোক, আর ওনার যে লয়ার যারা আইনজীবীরা আসবে কোর্টে ওরা ওনার পক্ষ রাখতে পারে, এটাই আমরা আশা করছি।